নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই উত্তর 24 পরগনা জেলার রহরা রামকৃষ্ণ মিশন। আপনারা জানেন যে খড়দা স্টেশন থেকে খুবই নিকটেই এই রহরা রামকৃষ্ণ মিশন ভারতবর্ষের একটা স্বনামধন্য একটা মিশন, একটা স্কুল। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি এই মিশনের বালকাশ্রমে। আমরা দেখাবো এই স্কুল এবছরে এমন কিছু জিনিস করেছে যে জিনিসগুলো যখন আপনারা আস্তে আস্তে ঢুকবেন তখন জানতে পারবেন যে এরকম একটা মিশন সারা ভারতবর্ষে কিন্তু প্রতিটি কোনায় কোনায় দাগ কাটে। আজকে পশ্চিমবঙ্গের সেরা স্কুলের শিরোপা পেয়েছে, তাই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন এবং আশা করি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আপনি না দেখবেন আমার মনে হয় পুরো স্টোরিটা সম্পন্ন হবে না। চলুন দেখা যাক। আমরা মূল দ্বার দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করেই সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেখানে অধিষ্ঠিত আছেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 1944 সালের 1 সেপ্টেম্বর যে আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল, যার আশীর্বাদে এতজন অনাথ বালক এখানে আশ্রয় পেয়েছে, শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে, তার মূল আশ্রয়স্থল স্বয়ং ঠাকুর বসে আছেন আমাদের এই মন্দিরে। আর ঠাকুরকে প্রণাম করে প্রতিদিন আমাদের ছেলেরা তাদের বিদ্যালয়ে আসে। এবার আমরা আসছি, ওই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের ছাত্রদের সকলের আশ্রয়স্থল, তাদের শৈশব, তাদের কৈশোর যেখানে অতিবাহিত হয়, সেই রামকৃষ্ণ মিশন বালক আশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল। আসুন আমরা স্কুলের দিকে যাই এবার। সেই প্রাঙ্গণ, আমরা স্কুলে এবার ঢুকলাম। এই সেই প্রাঙ্গণ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এই জায়গা প্রতিদিন মুখরিত হয় স্কুল শুরুর আগে এবং স্কুলের টিফিন আওয়ার্সে। আমাদের স্কুলে তো 2টো টিফিন দেওয়া হয়। স্কুলের টিফিন আওয়ার্সে এখানে আমাদের ছেলেরা খেলাধুলো করে। এই জায়গাটা তখন মুখরিত থাকে যখন টিফিন চলে এখানে। প্রবেশ করছি, প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অধিষ্ঠিত আছেন ঠাকুর রামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবির সামনে। এই সেই জায়গা যেখানে প্রত্যেক দিন প্রার্থনা শুরু হয় এবং এখান থেকেই প্রার্থনা অনুষ্ঠিত হয়। আর এই প্রার্থনার মধ্যে দিয়ে প্রতিদিন বেলা 10:45-এ আমাদের বিদ্যালয়ের সূচনা হয়। দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমাদের স্টাফ রুম, যেখানে বিদ্যালয়ের শ্রদ্ধেয় মাস্টারমশাইরা বসেন। আসুন, আমাদের মোট 3টে স্টাফ রুম আছে। এটা একটা, এদিকে আরও 2টো স্টাফ রুম আছে। আমাদের 9ম শ্রেণীর শ্রেণীকক্ষ, যেখানে ছাত্ররা এখন পাঠ গ্রহণ করছেন। আসুন এক ঝলক সেটাও না হয় দেখিয়ে দিই আপনাদের। এখানে আমাদের তোমরা বসো।
ছাত্ররা ক্লাস করছে, মাস্টারমশাই ইতিহাসের ক্লাস নিচ্ছে। আমাদের রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুলে দুটো মাধ্যমে পড়াশোনা করা হয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই ছাত্ররা পড়াশোনা করে। আমি পরিচয় করে দিই সকলের সঙ্গে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় শ্রী জয়দীপ দাস ক্লাস করাচ্ছেন। আমি স্যারের কাছে জানতে চাইব যে আপনি যে বোর্ড ওয়ার্ক করছেন, বোর্ড ওয়ার্ক ছাত্রদের পড়াশোনাতে কতটা গুরুত্বপূর্ণ আর আমাদের ছাত্ররা কতটা উপকৃত হয়? আমি শুধুমাত্র ভূগোলের কথা আলাদা করে বলবো। প্রত্যেক বিষয়ে যদিও বোর্ড ওয়ার্ক অত্যন্ত কাজে, কিন্তু ভূগোলে মনে হয় একটুও বোর্ড ওয়ার্ক ছাড়া চলবে না। প্রত্যেকটা লাইন যদি লেখা যায় ছবি আকারের, ফলে ছেলেদের প্রচণ্ড সুবিধে হয়। আমি এখন যে কাজটা করছিলাম সেটা আসলে সত্যি সত্যি সেইভাবে ছবি হয় না, কিন্তু যখন আমরা মানচিত্রের মধ্যে থেকে জায়গাটা দেখব তখন আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। আমি ছাত্রদের কথাও বলতে পারি এবং আমি যখন নিজে পড়েছি তখনও সেই একই কথা বলতে পারি। আমার নিজের ক্ষেত্রে সবথেকে সুবিধা ছিল ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল যদি জানতে পারি, সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে গেঁথে গেছিলো। ফলস্বরূপ আমি চেষ্টা করি ছেলেদেরকে আমার মতো করে ভেবে একটু ছবি এঁকে দেখানো, জায়গা চিহ্নিত করে দেখানো, এবং তাতে মনে হয় ভূগোলটা আর নতুন করে বই থেকে পড়তে হবে না, মাথায় থাকবে এবং সেটাকে আমি নিজের মতো করে লিখতেও পারি। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। ঘাটশিলার রাজপ্রাসাদে ট্যুর কাম শুটিং, থাকা খাওয়া শুটিং সবই থাকছে। যে কোনো বয়সের মহিলা ও পুরুষ, বাচ্চা ও বড় সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ফিরছে। ওরা এখন লাইব্রেরি ক্লাস করছিল। আমাদের কিন্তু প্রত্যেকদিন লাইব্রেরির একটা ক্লাস থাকে বিভিন্ন সেকশনে, যেখানে ছেলেরা বিভিন্ন রকম গল্পের বই, ম্যাগাজিন এ সমস্ত পড়ার সুযোগ পায়। ছেলেরা কিন্তু তাদের শ্রেণীকক্ষে পড়ছে। ওম হ্রিং হ্রিতা ত্বমচলো গুণজি। এটা একটা অসাধারণ জায়গা। আমাদের বিদ্যালয় অত্যন্ত মূল্যবান একটা জায়গা। আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার, লাইব্রেরি। আমাদের স্কুলে যত ছাত্র আছে সব ছাত্রই প্রায় আমাদের এই লাইব্রেরিতে আসার সুযোগ পায়। সপ্তাহে ওদের নির্দিষ্ট একটা ক্লাস থাকে। ধরুন আজকে শনিবার, আজকে যেমন সেকেন্ড পিরিয়ড ছিল 6-এ, থার্ড পিরিয়ডে 7-এ। এরকম আমাদের প্রত্যেক দিন নির্দিষ্ট একটা ক্লাস থাকে। ছাত্ররা আসে, এসে ছাত্রদের মনের মতো, ওদের চাহিদা মতো ওদেরকে বই দেওয়া হয়। ওরা পড়ে এবার নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ফেরত দিয়ে দেয়। এইভাবে আমাদের প্রত্যেক সপ্তাহে প্রতিটা দিনই আমাদের এইভাবে লাইব্রেরি ক্লাস চলে ওদের। এখানে স্যার কী ধরনের বই মোটামুটি লাইব্রেরিতে থাকে? আমাদের এখানে সমস্ত তো পাঠ্য বই তো আছেই, সেই সঙ্গে গল্পের বই বা অন্যান্য রেফারেন্স বই, সব রকম বই প্রায় আমাদের পাঠকদের উপযোগী অনুযায়ী বই রাখা আছে। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। তাঁবুতে রাত কাটাতে চান? শিহরণ জাগানো গা ছমছম করা পরিবেশে একদম
পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে সোজা চলে আসুন পুরুলিয়ার বানজারা ক্যাম্পে। যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বরে। আমরা এই মুহূর্তে চলে এসেছি লাইব্রেরি রুমে। দেখতেই পাচ্ছেন কচিকাচারা কিন্তু এখানে বসে আছে। এবার একটু ওদের সাথে কথা না বললে কিন্তু হয় না, তাই ওদের সাথে একটু কথা বলে নিই। তোমার নাম কি? আমার নাম দিশান বিশ্বাস। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8C-তে পড়ি। তোমার নাম? আমি অস্মিত মুখার্জি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8C। 8C-তেই পড়ো। আচ্ছা, এখানে কি কি বই পড়তে ভালো লাগে? এখানে আমার সব বই পড়তেই ভালো লাগে। কতক্ষণ হয় এই ক্লাসটা? 40 মিনিট। তোমার নাম? আমার নাম মেহতাব ইসলাম আকন্জি, আমিও এইটাই পড়ি। তুমিও এটাই পড়ো। কোন সাবজেক্ট তোমার ভালো লাগে? সাবজেক্ট বলতে সব সাবজেক্টই ভালো লাগে, কিন্তু স্পেশালি ম্যাথ বা ফিজিক্স। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? বড় হয়ে অবশ্যই একজন ভালো মানুষ, আর তার পাশাপাশি ডাক্তার। বড় হয়ে কি হতে চাও? একজন ভালো মানুষ এবং ইচ্ছা আছে ডাক্তার হওয়ার। আচ্ছা, সবারই ডাক্তার হওয়ার ইচ্ছা। তোমার কি ইচ্ছা আছে বড় হয়ে? ইচ্ছা একজন ভালো মানুষ এবং একজন ইঞ্জিনিয়ার হওয়ার। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 8C। তোমার নাম? ভালো মানুষ হওয়া এটা কিন্তু সবার আগে প্রয়োজন। আজকের রহরা রামকৃষ্ণ মিশন সারা বিশ্বের দরবারে দাগ কাটে একটাই কারণে, ভালো মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে যেটা দেয়া হয় শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, কিন্তু দরকার আগে একটা ভালো মানুষ হওয়া। আমি ক্যামেরাম্যানকে বলবো আরেকটু এগিয়ে আসতে সামনে, যে কেন এই সব ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আদর্শবান মানুষ। আদর্শবান যদি মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু তাকে ভালো হতে বাধ্য করাবে। আর আমি একটা ছোট্ট বাচ্চাকে পেয়ে গেলাম যে কিন্তু এখানে বসে আছে। তোমার নাম কি? সায়ন সিট। আচ্ছা, এই যে শুনছিলাম যে সবার আগে সবাই চাইছে যে আমি একটা ভালো মানুষ হতে চাই, তুমি কি বলবে? আমিও ভালো মানুষ হতে চাই। ভালো মানুষ হলে কি সুবিধা? ভালো মানুষ হলে আমি নিজে যেমন ভালো থাকবো, আমি সবাইকে বলতেও পারবো যে ভালো মানুষ হতে। ঠিক। আর আমি যদি নিজে ভালো মানুষ হতে পারি তাহলে আশা করি সবাইও ভালো মানুষ হবে। একদম। আপনারা শুনলেন, যদি আমি ভালো মানুষ হতে পারি তাহলে অন্যরাও ভালো মানুষ হতে বাধ্য হবে। আমরা কিন্তু এই বার্তাটাই ছোটবেলা থেকে মানুষকে শেখাতে চাই যে সবার আগে কর্ম জীবন অনেক পড়ে আছে, কিন্তু একটা সঠিক আদর্শবান মানুষ হওয়া। তুমি যে এই যে কোন ক্লাসে পড়ছো তুমি? 8C। তো তুমি কি হতে চাও? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, তোমার এই যে রামকৃষ্ণ মিশনে এখানে ভর্তি হওয়ার কারণটা কি? বাবার ইচ্ছে। বাবার ইচ্ছে। তোমার কি ইচ্ছা ছিল না যে আমি জীবনে একজন ভালো মানুষ হই? হ্যাঁ। ইচ্ছা আছে তো? হ্যাঁ। তুমি তোমার বন্ধু বান্ধবদের, তুমি যেমনি ভালো মানুষ হতে চাও, বন্ধু বান্ধবদের কি শেখাবে? কি বলবে? তারাও ভালো মানুষ হোক, এটাও চাইবে তো? হ্যাঁ, চাইবে। চাই। তুমি কি হতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তোমার নাম? অর্কপ্রভ দাস। অর্কপ্রভ দাস। আচ্ছা, তুমি কি হতে চাও? আমি প্রেসিডেন্সি কলেজে একজন প্রফেসর, ইংলিশের প্রফেসর হতে চাই। প্রফেসর হতে চাও। তো এই প্রফেসরটাকে হওয়ার কারণটা কেন বেছে নিচ্ছ? কারণ শিক্ষা আমার ছোটোবেলা থেকে, যে শিক্ষার তো কোনো বয়স হয় না শেখার, তো আমার ছোটোবেলা থেকে ইংলিশ একটা ফেভারিট সাবজেক্ট, তো সেই অনুযায়ী আমি ওর বিষয়ে আরও গভীর গবেষণা পড়াশোনা করতে চাই। আমি আবার তোমার কাছে একটু ফিরে যাই, সেটা হচ্ছে যে তুমি তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোনদের কি বলবে? একটাই কথা বলবো, যাতে পড়াশোনা করে সবার থেকে যাতে আলাদা হতে পারে এবং একজন ভালো মানুষ এবং একজন শিক্ষিত মানুষ হওয়াটাই বাবার একটা বড় ইচ্ছা। আমরা এতক্ষণ এই মিশনের পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরলাম, আর যে আদর্শবান ছাত্র তৈরি হয় কাদের মাধ্যমে, আমরা সেরকম একজন মানুষকে পেয়ে গেছি, যিনি হচ্ছেন এখানকার পার্থ স্যার। স্যারের একটা ইতিহাস আমরা জানতে পারলাম যে স্যার এই স্কুলেই পড়াশুনো করেছেন। আমরা শুনি স্যারের মুখ দিয়ে যে এই ইতিহাসটা একটু।
দেখুন, এই স্কুলে যখন আমরা পড়েছি তখন তো এক আঙ্গিকে স্কুলকে দেখা, যখন পড়াচ্ছি তখন আর এক আঙ্গিকে দেখা। তো সেক্ষেত্রে তখন ছাত্র হিসাবে ছিল আর এখন মাস্টারমশাই হিসেবে, যার ফলে কি হয়ে গেছে জানেন, এই রহড়া রামকৃষ্ণ মিশন পুরো ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগতভাবে মায়ের মতো। আর শুধু আমি নয়, আমার মতো এরকম অনেক মাস্টারমশাই আছেন যারা এখানকার প্রাক্তন ছাত্র, যার ফলে আমরা স্কুলে আমাদের সঙ্গে আমাদের ছেলেদের সম্পর্কটা ভীষণ আত্মিক। আমরা বকি, আমরা ধমকাই, আমরা শাসন করি, আমরা আদর করি, আর ছেলেরাও তাদের স্যারকে অত্যন্ত কাছের মানুষ বলে ভাবে এবং তাদের অনেক মনের প্রাণের কথা আমাদের সঙ্গে শেয়ার করে। এবং আজকে দাঁড়িয়ে এই 2026 সালে এটা আমার অত্যন্ত ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্র শিক্ষক সম্পর্কটা বোধহয় এখন ওই রকমই হওয়া উচিত আমাদের সঙ্গে আমাদের ছেলেদের যা সম্পর্ক, যার ফলে ছেলেরা প্রাক্তন যখন হয়ে যায়, আমি যেরকম প্রাক্তন হয়ে গেছি এখন ছাত্র হিসেবে, তেমনি আমি যাদের পড়িছি তারা যেমন প্রাক্তন হয়ে যায়, তখন তারা কিন্তু অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলে, আজও রেখে চলে। তারা কিন্তু অনেক কিছু ভুলে গেলেও তাদের মাতৃসমা রহড়া রামকৃষ্ণ মিশনকে কেউ ভুলতে পারে না, যেটা ভোলার ক্ষমতা কারণ নেই। স্যার, আপনি তো একটা সময় ছাত্র ছিলেন, এখন শিক্ষক হয়েছেন, তো সবার একটাই প্রশ্ন জাগে যে সবার একটাই টার্গেট যে এই রহড়া রামকৃষ্ণ মিশনে আমার ছেলে মেয়ে পড়ুক, এটা তার কারণ কি? সাধারণভাবে থেকে অসাধারণ হওয়া, সেটাই রহড়া রামকৃষ্ণ মিশন, এটাই আমার উত্তর। আর আগামী যে সময়টা আপনি চলে গেছে, আপনার কি মনে হয় না এই সময়টা আবার ফিরে আসে? যদি কেমন লাগবে? আমি যখন বিভিন্ন ক্লাস করতে যাই, একটা হয়, আজও হয় জানেন, সেই পুরনো বেঞ্চ, মানে যে ঘরগুলোতে আমি পড়াশোনা করে গেছি, সেখানে আমার বন্ধুদের খুঁজি। তারা অনেকে নেই, মানে পৃথিবীতেও নেই, এটা দুর্ভাগ্যক্রমে তারা অনেকে চলে গেছে, কিন্তু তাদেরকে আমার চোখ খুঁজে ফেরে, এটাই। আর সেই সমস্ত মাস্টারমশাইদেরও আমরা খুঁজি। এই আর কি বলবো, এখন কি হয়ে গেছে জানেন, মানে এত বছর প্রায় আমার শিক্ষকতার জীবনটাই 24 বছরের হয়ে গেল এই স্কুলে। তো সেক্ষেত্রে এই স্কুলের সঙ্গে একটা মানে নারীর টান হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো রহড়া রামকৃষ্ণ মিশনকে এক কথায় কি বলবেন? রহড়া রামকৃষ্ণ মিশনকে এক কথায় বলবো যে রহড়া রামকৃষ্ণ মিশন মানে এমন একটা জিনিস যেটাকে, যার সম্বন্ধে কিছু বলা মানে হিন্দিতে বলে না, সুরজকে সামনে দীপক দিখানা জেসা, তো সেটাই। রহড়া রামকৃষ্ণ মিশন একটা মহিরুহ, তার সম্বন্ধে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। আমার রহড়া রামকৃষ্ণ মিশন আমার মা, ঠাকুর মা, স্বামীজির আশীর্বাদ এদের ওপর আছে। আর যারা সকলে আছেন, সেক্রেটারি মহারাজ, হেডমাস্টার মহারাজ থেকে শুরু করে আমরা যারা পড়াই, আমরা যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী এখানে প্রত্যেকে আছি, তারা আমরা আত্মিকভাবে জড়িয়ে আছি। এবং আমাদের স্কুল কি জানেন তো, মানে আমাদের প্রত্যেক মাস্টারমশাই যারা অশিক্ষক কর্মী আছেন, প্রত্যেকে ভীষণ প্যাশনেট স্কুলের ব্যাপারে, যার ফলে হয়তো আমাদের স্কুল আজ সেরা। রাগে কৃতে ধৃতপথে ত্বয়ি রাম কৃষ্ণে মর্তামিতং তব পদং মরণো তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধো কৃত্যং করোতি কলুষং কুহকান্তকারী পুরুলিয়ায় গিয়ে সাবেকিয়ানার ছোঁয়া চাইছেন? অ্যাস্থেটিক ফটো তোলার ইচ্ছে? বাগানিয়ানা খাওয়া দাওয়ার সাথে ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে পলাশ লোবা রিসর্ট। যোগাযোগ 9073873391 এই নম্বরে। হোটেলে তো সবাই থাকে, টেন্টে থাকার ইচ্ছে আছে নাকি?
কটেজ থেকে সুইমিং পুল সহ লাক্সারি হোটেলের সঠিক ঠিকানা ঘাটশিলার রিসর্ট অ্যাটমসফিয়ার। যোগাযোগ 9073873391 এই নম্বরে। ॐ ह्रीं ह्रीता त्वमजलो রহরা রামকৃষ্ণ মিশনের একটার পর একটা স্টেপ যখন আমরা এগোচ্ছি, আমরা নতুন 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 এক একটা তথ্য খুঁজে পাচ্ছি। আর এবার যে তথ্যটা দেব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলেমেয়ের একটা কেরিয়ার আছে, আর সেই কেরিয়ার করতে গেলে তার অনেক কিছু বেসিক নলেজ থাকা দরকার। আর আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস। কী সেই অ্যাডভান্স ক্লাস, কি করানো হয়, সবটাই আমরা স্যারের থেকে শুনবো। মূলত আমাদের ছেলেদেরকে আমরা ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণটা দেওয়া হয়, যাতে করে তারা সর্বভারতীয় স্তরে তারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে তারা একটা সুফল পায়। ক্লাস হয় বিদ্যালয়ের ছাত্র ছাড়াও বাইরের ছাত্ররা, আমি আবারও একটু রিপিট করে দিই, ছাত্ররা, হ্যাঁ, শুধুমাত্র বয়েজরাই এই ক্লাসটা করে, অংশগ্রহণ করতে পারে। তারাও এই অ্যাডভান্স ক্লাস করে অতীতে সুফল তো পেয়েইছে, এবং আমরা আশাবাদী আমাদের এই ক্লাস থেকে ছাত্ররা ভবিষ্যতে তারা অনেক উঁচু মাপের সাফল্য নিজেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। আপনারা জানেন যে শরীর সুস্থ থাকলে তাহলে কিন্তু মানসিক সুস্থ হয়। তো আমরা শুনে নিই স্যারের থেকে যে আজকের এই কর্মকাণ্ডের ব্যাপারটা যদি একটু বলেন। আমাদের এনসিসির ট্রেনিং হয়, আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে এই ট্রেনিং চলছে। জাতীয় সমর শিক্ষা বাহিনী এই ট্রেনিং দিচ্ছে, এবং আমাদের সাথে যিনি রয়েছেন, হি ইজ ফ্রম ব্যারাকপুর and he came here to train the students so that they can perform well. I want to introduce, sir, if you say something regarding the students, in which way they are performing, they are learning, your concept and the future so that they can create. अभी इसमें हम लोग क्या बोल सकते हैं, जैसे एनसीसी है, जो एनसीसी में बहुत कुछ है। जैसे फ्यूचर में देखा जाए तो इसमें आप लोग एनडीए में जा सकते हो। इस प्रकार से जैसे ट्रेनिंग करके फ्यूचर में बहुत रोल मिलता है आप लोग, मतलब बच्चे को जो हम लोग सिखाते हैं, सिखाने के बाद उसमें एनडीए कर सकते हैं। उसके बाद मतलब डिफेंस में जा सकते हैं। नॉर्मल मान लो को अग्निवीर में जा सकते हैं। अग्निवीर में मेन क्या है कि अग्निवीर में अगर जाएंगे तो कम से कम फ्यूचर बन जाएगा। इसमें से कहीं अफसर बन के जाते, कहीं एनडीए में जाते, कहीं जाते उसमें क्या बोलते हैं सर्विस सिलेक्शन बोर्ड। बहुत मतलब आगे का फ्यूचर बहुत है इसमें, लेकिन बच्चे को थोड़ा गाइडेंस और वो होने से अपने आप फ्यूचर बना लेंगे। जैसे अभी हम लोग ऐसे ये ट्रेनिंग दे रहे हैं बच्चे को, अभी तो ये है फर्स्ट ईयर है, फिर उसके बाद सेकेंड ईयर होगा, फिर थर्ड ईयर होगा। जैसे आरडीसी जाते, रिपब्लिक डे अभी प्रोग्राम में, उसमें भी बहुत छांट-घाट होता है। उसके बाद जाके फिर फ्यूचर बहुत है, फ्यूचर बना सकते हैं। মায়াপুরে গেস্ট হাউসে থাকতে চান, রান্না করে খেতে চান, 50 জন এক হোটেলে বসে অনুষ্ঠান করতে চান, বিয়ের অনুষ্ঠান বা অন্নপ্রাশন মায়াপুরে করার ইচ্ছা, সব সমস্যার সমাধান দিচ্ছে ভালোবাসার ভ্রমণ। যোগাযোগ 9073879313 এই নম্বরে। তাক লাগানো খবর, এই প্রথম মায়াপুরে নদীর ধারে রাজস্বিক হোটেলে থাকুন একদম কম খরচে।
আর 5 মিনিটের মধ্যে মন্দির দর্শন করুন। বুকিং চলছে ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। আমরা এতক্ষণ রহরা রামকৃষ্ণ মিশনের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না যতক্ষণ না এই মিশনের যিনি হেড মাস্টারমশাই মহারাজ, আমরা তার বক্তব্য না শুনলে। তো একটু শুনে নেব রহরা রামকৃষ্ণ মিশনের শুরুয়াতটা কিভাবে হয়েছিল। রহরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালের 1 সেপ্টেম্বর। মাত্র 37টি অনাথ শিশুকে নিয়ে স্বামী পূর্ণানন্দ মহারাজ এই বালকাশ্রম তৈরি করেন। ধীরে ধীরে সেই 37টি ছাত্র থেকে এখন বালকাশ্রমে ছাত্র সংখ্যা প্রায় 4000। এখন কেজি থেকে পিজি ছাত্র এই বালকাশ্রমে পড়াশোনা করে। আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে, সেখানে প্রায় 850 ছাত্র পড়াশোনা করে 1 থেকে 4। আবার ওখানে মর্নিংয়ে একটি স্কুল হয় যেটাকে নন ফর্মাল স্কুল বলা হয়। ওরা স্থানীয় যারা পিছিয়ে পড়া ছাত্র তাদেরকে পড়ানো হয় 1, 2, 3, 4। তাদের সমস্ত খরচ রামকৃষ্ণ মিশন বয়েজ হোম বহন করে। তারা টিফিন খায় এবং যাওয়ার সময় তারা দুপুরের খাওয়াটাও খেয়ে তারা বাড়ি চলে যায়। তারপর আমাদের যে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে 4 অবধি আমাদের ছাত্ররা পড়াশোনা করে। তারপরে তারা 4 পাস করার পরে তারা 5-এ আমাদের স্কুলেই তারা পড়াশোনা করবে। 2টি স্কুল আছে আমাদের, একটি জুনিয়র হাই স্কুল 5 থেকে 8 আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল 5 থেকে 12। 2টি স্কুলে ওই ক্লাস 4 পাস করা ছাত্ররা তারা অটোমেটিকভাবেই তারা চলে আসে। অর্থাৎ 1-এ যদি কোনো ছাত্র ভর্তি হয় অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, সে অটোমেটিকভাবে ক্লাস 10 পাস করবে। তারপরে যদি রেজাল্ট ভালো হয় তাহলে সে এখানে সায়েন্সে পড়াশোনা করবে বা আর্টসে পড়াশোনা করবে। এখান থেকে পড়াশোনা করি বেশিরভাগ ছাত্র, আমাদের 100 সায়েন্সের ছাত্র আমরা ভর্তি নিই। বেশিরভাগ ছাত্র ধরুন 70% ছাত্র ওরা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য পড়াশোনায় তারা যায়। জেনারেল লাইনে হয়তো যায় 20 থেকে 25% ছাত্র। তাই আমাদের এখান থেকে মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্ট হয়, কিন্তু ওখানে তো বেশ আমাদের অরফেন ছাত্র মাধ্যমিক দিচ্ছে, বা আমাদের 10-12 বছর আগে লটারি শুরু হয়েছিল, সেই ছাত্ররাও এখন পরীক্ষা দিচ্ছে। কয়েক বছর পরে সেই তার ব্যাচ হয়তো শেষ হয়ে যাবে, তারপরে আমরা অ্যাডমিশন টেস্টের ফুল ছাত্র আমরা পাব। তবে আমাদের মাধ্যমিকে এই কয়েক বছর হয়তো র্যাঙ্ক করেনি, কিন্তু আমরা যে রেজাল্ট হয় তাতেই মোটামুটি খারাপ নয়। তবে হায়ার সেকেন্ডারি রেজাল্টটা খুবই ভালো। আমাদের উচ্চ মাধ্যমিকে প্লেস প্রতি বছরই করে 3 জন 4 জন 7 জন করে ছাত্র উচ্চ মাধ্যমিকে প্লেস পায় প্রতি বছরই। আর আমাদের এখানে এবার তারা উচ্চ মাধ্যমিক শুধু তো ওটাই ওদের টার্গেট নয়, যেহেতু ওদের পরবর্তীকালে ওরা কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ অন্যান্য জায়গায় যাবে। তাই আমাদের স্কুলে জেই এবং নিট পড়ানোর ব্যবস্থা আছে। এখানে তারা খুব কম খরচ, যেমন পাথফাইন্ডার কিংবা ফিরজি কিংবা আকাশ, অ্যালেন, এরা ছাত্রদের কাছে প্রচুর টাকা নেয়। 3,000-3.5 লক্ষ টাকা করে নেয় একটা ছাত্রের কাছ থেকে। এত টাকা দিয়ে পড়ানো সম্ভব হয় না অনেক গার্জেনের যারা গরিব। তাই তাদের জন্য আমরা যেই নিটে পড়ানোর ব্যবস্থা করেছি। ওর সঙ্গে সঙ্গে আমাদের যে অরফেন ছেলে যারা মাধ্যমিক পাস করে আমাদের স্কুলে সায়েন্সে ভর্তি হয়, তাদেরকেও বিনা পয়সা এই যেই নিট পড়ার সুযোগ দেওয়া হয়। যেমন ওরা ওই কয়েক বছর অন্তর অন্তর 1-2 জন ওরা নিটে চান্স পায়। যেমন গত বছর একজন ছাত্র নয়ন বিশ্বাস, ও আরজি করে ভর্তি হয়েছে, আমাদের অরফেন ছাত্র। তাই ইঞ্জিনিয়ারিংয়ে তারা সরকারি কলেজগুলোতেও পায় বা বেসরকারি কলেজগুলোতেও তারা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সুযোগ পায়। তো
তো এখান থেকে প্রতি বছর আমাদের স্কুল থেকে গত বছর 2024 সালে যেমন 22 জন ছাত্র নিটে চান্স পেয়েছিল, এবারে সংখ্যাটা একটু কমে ওরা 12 জন হয়েছে। কিন্তু এবারে আবার ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট খুবই ভালো 2025। IIT বোম্বেতে 2 জন চান্স পেয়েছে, কানপুরে 1 জন চান্স পেয়েছে। তারপরে বিভিন্ন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও আমাদের ছাত্ররা এবারে চান্স পেয়েছে, প্রায় 22-23 জন ছাত্র। যাদবপুরেও অনেকে চান্স পেয়েছে। আর বেসরকারি অনেক কলেজে তো যায়, তাদের তো লিস্ট অত ধরা হয় না, কিন্তু সরকারি কলেজগুলোতে এভাবে ছাত্ররা মানে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা বা তাদের যে অ্যাম্বিশান, তারা তাদের চাহিদা মতো তারা যায়। মহারাজ, এখানে আমার একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছা করছে, সারা ভারতবর্ষের অভিভাবক অভিভাবিকারা একটাই কথা বলে ছেলেমেয়েদেরকে রামকৃষ্ণ মিশনে পড়াবো, এটার উদ্দেশ্য কি? তো এক কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ডিসিপ্লিন। একটা শব্দে যদি বলতে হয়, আমরা ডিসিপ্লিনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। ছাত্র তার যে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, তাকে চলতেই হবে। তার জন্য অনেক তিক্ততা আমাদের হয়, গার্জেন ছাত্র সব দিক থেকে হয়, কিন্তু আমরা সেইখানে কোনো কম্প্রোমাইজ করি না। যেমন ধরুন, তাদের যে পড়া করে আসতে হবে বা তাদের স্কুলে আসতে হবে, তার জন্য আমরা কম্প্রোমাইজ করি না। যেমন 70% না থাকলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটাই রুলস আছে গভর্নমেন্টের। আমরা শুধু খালি মুখে বলি না, আমরা 70% না থাকলে ছেলেকে পরীক্ষায় বসতে দেওয়াই হয় না। অতএব ছাত্র হয়তো একটা বছর নষ্ট হয়ে যাবে, এটা ভাববে যে আমরা কঠোর হচ্ছি না, এটাই ডিসিপ্লিন। ছাত্রদের এভাবে যদি না শেখানো যায়, তাহলে সে পরবর্তীকালে তাহলে সেই ডিসিপ্লিনটা সে বজায় রাখতে পারবে না। যে আমাদের ঠিক আছে ও ম্যানেজ করে হয়ে যায়, কিন্তু আমরা ওইটা করতে দিই না ছাত্রদেরকে। যার ডিসিপ্লিন আছে সেটাকে হুবহু তাকে মেনে চলারও চেষ্টা করি, আমরা করি। তো এইটি একটা আছে, ডিসিপ্লিনের উপরে আমরা একটু বেশি জোর দেবো। আর আমাদের যে সিলেবাস, একটু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস আমাদের ফলো করতে হয় ঠিকই, তবে আমরা 1 থেকে আমরা সিলেবাসটা একটু আলাদা করেছি। তারপরে 4 পাস করে আসলে 5এও গভর্নমেন্টের যে বইগুলি আছে তার থেকে আরও একটু বেশি করে পড়ানো হয়। তো এখানে দেখা গেছে যে একটা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে হয়তো তাদের বেসিক, পরবর্তীকালে সায়েন্স বা আর্টস যাই পড়ুক না কেন, তাদের বেসিক কনসেপ্টটা একটু বেশি করে আমরা দেওয়া থাকে, যাতে তারা একটু বেশি শিখে নিতে পারে। এগুলো একটা কারণ আছে। তারপরে ঠাকুরমা স্বামীজির জায়গায় আসছে, তো এটা তো একটা থাকবেই, একটা তাদের কৃপা এদের উপরে পড়ে। যেমন আমরাও শিক্ষক মহাশয় এসেছি, আমরাও যেমন খুব ভাগ্যবান, তার জায়গাতে আমরা এসেছি। একটা তো ঠাকুরমা স্বামীজির ভাইব্রেশন তো একটা জায়গায় তো কাজ করে, এইটা একটা ছাত্রদের উপর বর্ষিত হয়। মহারাজ, একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা করছে যে এখানে একটু শুনছিলাম যে যারা এখানেই পড়াশুনো করেছে তারা আবার এখানেই শিক্ষকতা করছেন, এইটার কি ব্যাপার যদি একটু ব্যাখ্যা করেন? তো এখানে পড়াশোনা করলেই যে তাকে শিক্ষক হিসাবে এখানে নেওয়া হবে তা নয়, তাদের যোগ্যতা অনুযায়ী তারা এখানে শিক্ষক হয়েছে। বেশ কয়েকজন ছাত্র আমাদের শিক্ষক হিসাবে আছেন। এমনও কি একজন আছেন, তিনি এখানে আমাদের 1-এ ভর্তি হয়েছিলেন, তখন কেজি ছিল, সেখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করলো, আমাদের সায়েন্স কলেজ আছে পাস করেছে, আমাদের বিএড করেছে, বিএড পাস করেই সে এখানে। সে যেহেতু আমাদের তখন অনার্স, এখন আমাদের মাস্টার ডিগ্রি কলেজে পড়ানো হয়, যেহেতু অনার্স, অতএব সে অনার্স পাস করে সে আর মাস্টার ডিগ্রি পড়েনি, বিএড করেই সে এখানে চাকরি করছে, এমন আছে। তো তিনি বলেন যে আমি বাইরের কলেজের বা বাইরের কোনো ইনস্টিটিউশনের স্বাদ আমি পেলাম না, অতএব সেই ছোটো যে বেলাতে যে আমি ঠাকুমা স্বামীজির চরণে স্থান পেয়েছি, এখনও আছি, অতএব আমি লাস্টের দিন আমার কর্মজীবন জন্য এই ঠাকুমা স্বামীজির কাছ থেকে আমি যেতে পারি। এমনই 2-1 টিচার আমাকে বলতে শোনা গেছে। মহারাজ, বাইরে থেকে অনেক খবর আমাদের কাছে আসে যে রহরা রামকৃষ্ণ মিশনে বিশেষ করে যারা আবাসিক বা যারা আছে এখানে পড়তে আসে, তাদের সারাদিনের কি অ্যাক্টিভিটি থাকে? আমাদের আবাসিকদের আগে বলি, যারা 1 থেকে 10 অবধি 600 ছেলে অনাথ ছেলে এখানে থাকে। অনাথ বলতে আমরা এখানে 3টে ক্যাটাগরি আছে, একটা আছে ডেস্টিটিউট, একটা অরফ্যান আর একটা আদিবাসী। এই 3টে ক্যাটাগরি ছাত্র এখানে ভর্তি হয়। আদিবাসী ছাত্ররা এরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে,
আর ডেস্টিটিউট বা অরফেন ছাত্ররা এরা স্টেট গভর্নমেন্টের মাস এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার এই দুটি ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট পাঠায় আমাদের এখানে। ছাত্রদের ছোটোবেলা থেকেই একদম ওয়ান থেকে একদম 10 অবধি তাদের সকাল, এখন এত ঠান্ডা আছে, ঠান্ডা থাকলেও ওই এখন হয়তো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আছে বলে 5:15 বা 5:30 ছাত্রদের ঘুম থেকে ওঠানো হয়। তারপরে তারা হাত মুখ ধুয়ে ওরা 6টার মধ্যে ওরা প্রেয়ার হলে চলে যায়। তারপর প্রেয়ার করে আবার আসে। ছোট ছোট ছেলেরা যারা আছে তারা দুধ বিস্কুট খায়, আর বড় ছেলেরা তারা চা বিস্কুট খায়। তারপরে বড় ছেলেদের একটু কাজকর্ম থাকে, তাদের নিজের থাকার ঘর, বারান্দা, রাস্তাঘাট এগুলো তাদের ঝাড় দিতে হয়, পরিষ্কার করতে হয়। তারপরে তারা পড়তে বসে যায়। এমনি 6:30, 6:40 এখন ঠান্ডা আছে বলে 6:40 আমরা স্টাডি বসাই। 9টা অবধি তাদের স্টাডি থাকে। আমাদের নির্দিষ্ট শিক্ষক মহাশয় আছেন, রেসিডেন্সিয়াল শিক্ষক আছেন, আবার বড় ছেলেদের জন্য বাইরের থেকে শিক্ষক আসেন। যেহেতু স্কুলে আমি আছি, আমি ওই বড় ছেলেদের হস্টেলটা দেখি, 7, 8, 9, 10। এখন আমার ছাত্র আছে 260 জন ছাত্র আছে। মাধ্যমিকগুলো চলে গেলে 230 হয়ে যাবে। তো সেই 230 জন ছাত্র আমি যে হস্টেলটা আছি দেখি 7, 8, 9, 10। তাদের আমার রেসিডেন্সিয়াল টিচার যেমন শিক্ষক মহাশয় আছেন 12 জন, তাছাড়া বাইরের থেকে স্কুল থেকে অনেক শিক্ষক মহাশয় পড়াতে যায়। যেহেতু এরা একটু পিছিয়ে পড়া ছাত্র, এদের মেধা একটু কম, তাই এদের সেইভাবে তাদের মতো করে পড়াতে হয়। আমাদের শিক্ষক মহাশয় চেষ্টা করছেন যাতে সবাই যাতে ফার্স্ট ডিভিশনে মাধ্যমিকে পাস করতে পারে, সেইটা আমরা প্রাণপণ চেষ্টা করছি। ওরা পড়াশোনা করে তারপরে খেয়ে দিয়ে স্কুলে আসে। স্কুলে তো একটা পিরিয়ড অবধি চলে 6টা অবধি। ওরা স্কুলে আসার সময় স্কুল টিফিন নিয়ে আসে, গিয়ে ওরা বিকেলে ওদের টিফিন খাওয়া দাওয়া করলো, তারপরে খেলাধুলা, তারপর মন্দিরে আসলো, মন্দিরে প্রেয়ার করার পর তারপর সন্ধ্যাবেলা আবার স্টাডি শুরু হয়ে যায়। আবার রাত্রি 9টার সময় স্টাডি শেষ হয়, 9টার সময় খাওয়া দাওয়া করলো, পরে এসে 9:45 ওরা রুমে চলে আসলো। এসে হাত মুখ দিয়ে ওদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আবার সেলফ স্টাডি করতে হয়। 10:30, 11টার সময় আমরা লাইট অফ করে দিই, ঘুমাবে, আবার সকাল 5টা 5:30 ঘুমতে হবে। এইভাবে ওদের রুটিনটা চলতে থাকে। মহারাজ, আমরা যখন ক্লাসরুমে গেছিলাম বা লাইব্রেরিতে গেছিলাম, তখন একটা কথা কিন্তু প্রত্যেকটা বাচ্চার মুখ দিয়ে পেলাম। আমরা জানতে চেয়েছিলাম তোমরা কি হতে চাও। একটাই প্রশ্নের উত্তর এসছে, আমরা আদর্শ মানুষ হতে চাই। এইটাকে যদি একটু ব্যাখ্যা করেন। আদর্শ মানুষ হতে চাই ছাত্ররা, এটা বলছে ঠিকই। তারা একটা ঠাকুরমা স্বামীজির আশ্রয়ে আছে। প্রত্যেকটা বাবা মার একটা প্রত্যাশা থাকে যে আমার ছেলে আর যা পারে হোক যেন মানুষ যেন হতে পারে। তাই আমি রামকৃষ্ণ মিশনে দিয়েছি, এইটা একটা চিন্তাভাবনা তাদের থাকে। মা বাবা তাদেরকে বলে দেয় যে বাবা দেখো পড়াশোনা সব কিছু হবে, দেখো মানুষ হবে। মানুষ হবে বলতে কি ডিসিপ্লিন, মানুষের যে ক্যারেক্টারগুলো বর্তমান সেই মূল্যবোধ নীতিবোধ নেই, সেগুলো কিন্তু যেন থাকে। ওরা ঠাকুরমা স্বামীজির বই পড়ছে, স্বামীজি বারবার বলছেন শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই কথাগুলো ছাত্রদের আমরা শেখাই। আমরা চারিদিকে লিখেও রাখি, যেমন সামনে লেখা আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তুমি যদি শ্রদ্ধাবান না হও তাহলে জ্ঞান লাভ করে লাভ নেই। তুমি শ্রদ্ধাবান হও, তাহলে তুমি জ্ঞান লাভ করলে তাহলে দেখবে তোমার সেই জ্ঞান লাভটা সার্থক হবে। এটাই ছাত্রদের আমরা বারবার বলে থাকি। তো সেই তারপরে ওদের যে ইন্ডিয়ান কালচার যে বইগুলো পড়ানো হয় 1 থেকে, আমাদের ছেলেরা বেশি পড়ে আসে। তারপরে এখানে 5-এ আসে, 5, 6, 7, 8। তো বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকম করে ইন্ডিয়ান কালচার বইগুলো পড়ায়, নীতি শিক্ষা বা ওদেরকে যে শ্লোকগুলো, নীতি শ্লোকগুলো ওদেরকে পড়ানো হয়, তাতেও কিন্তু ছাত্ররা খুব উদ্বুদ্ধ হয়। তাতে তাদের মনে একটা দাগ কাটে। আমি কিছু ছাত্রদেরকে জিজ্ঞাসা করি যে তোরা এখানে পড়ে গিয়ে, বলে মহারাজ যারা বেরিয়ে গেছে, বলে মহারাজ আমি হয়তো অন্য একটা স্কুলে থাকলেও আমি ডাক্তারিতে চান্স পেয়ে যেতাম, রহড়া গেছি বলে ডাক্তারের চান্স পেয়েছি তা নয়, কিন্তু এইখানে এসে কি বিভিন্ন জায়গা আমার মানিয়ে নিতে কোনো অসুবিধা হয় না। আমি রহড়া মিশনে 1 থেকে পড়াশোনা করেছি, মাধ্যমিক পাস করেছি, উচ্চ মাধ্যমিক পাস করেছি। যে ডিসিপ্লিনের মধ্যে আমরা শিখিয়েছি, এখানে এসে দেখুন সেগুলো কিছুই না। অতএব আমি যে কোনো জায়গা আমাকে ফেলে দিলে আমি মানিয়ে নিতে পারি, আর আমাকে দেখে অনেকে শেখে। এটাই কিন্তু আমার বড় পাওনা রহড়া মিশনের কাছে। আপনারা মহারাজের থেকে শুনলেন যে এমন কিছু জিনিস যেগুলো মনে হয়
একটা আদর্শবান মানুষ হতে গেলে তার এই ক্যারেক্টারগুলো হওয়া উচিত। আর ডিসিপ্লিন যদি না থাকে তাহলে জীবনে কিছুই করা যায় না। আপনি সবার আগে যদি ডিফেন্সে কেউ যুক্ত হন, আপনারা জানেন যে ডিফেন্সের ক্ষেত্রে কি ডিসিপ্লিন, আর সেই ডিফেন্সের প্রত্যেকটা মানুষের মধ্যে ডিসিপ্লিন থাকে বলেই তারা কিন্তু আজকে একটা ভালো জায়গায় তারা রয়েছে। আমরা আস্তে আস্তে শেষের পথে আসছি। মহারাজের কাছে আমরা আর একটা বিষয় জানবো যে মহারাজ, আমরা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গের সেরা স্কুল হিসাবে শিরোপা পেয়েছে এই রহরা রামকৃষ্ণ মিশন। এটা কি কারণ? যদি বলেন যে সেরা বিদ্যালয় পুরস্কার রহরা মিশন পেয়েছে, তার অবদান কি, আমি সবটাই বলবো যে এটা ছাত্রদের জন্য আমরা পেয়েছি। তার পেছনে আমরা আছি, শিক্ষক মহাশয় আমরা আছি। এটা সব অনেক দিনের পুরনো স্কুল, তার ঐতিহ্য আছে, তার ছাত্ররা চারিদিকে ছড়িয়ে আছে। এবার ছাত্রদের পড়াশোনা, তাদের যে রেজাল্ট, সে চারিদিকে মানুষজন জানছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডাক্তার, ইঞ্জিনিয়ার যে ছাত্ররা যে চান্স পাচ্ছে সেটাও সবাই জানছে। আমাদের যে বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা ঠিক করেন, তারা দেখছেন যে উত্তর 24 পরগনার মধ্যে রহরা মিশন অনেকটা এগিয়ে। তো সেদিক থেকে ওরা আমাদেরকে 2019 সালে একবার বেছে নিয়েছিলেন আমাদের স্কুলকে সেরা বিদ্যালয় পুরস্কার দেওয়ার জন্য। আবার 2021 সালেও আমরা সেরা বিদ্যালয় পুরস্কার পেয়েছি। এইবারে 2025 সালে আমরা সেরা বিদ্যালয় আমরা অ্যাওয়ার্ড পেলাম। আমরা মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়েছি অ্যাওয়ার্ড। তো এটাই আমাদের শিক্ষক মহাশয়রা, আমাদের এখানে শিক্ষক মহাশয় আবার দুটো ক্যাটাগরির আছে, একদম গভর্নমেন্ট ক্যাটাগরির আছে, আবার আছে পার্ট টাইম আছে। বিশেষ করে পার্ট টাইম যে শিক্ষক মহাশয়রা তাদেরকে আমরা স্যালারি দিই সামান্য, কিন্তু তারাও খুব যত্ন সহকারে আমাদের ছাত্রদের পড়ান। এই শিক্ষক মহাশয়দের যে আন্তরিকতা, বা আমাদের যে প্রাইমারি স্কুলটি যে আছে ওটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট, ওখানে কোনো গভর্নমেন্ট টিচার নেই। অর্থাৎ এই যে আমাদের ছোটোবেলা থেকে ছাত্রদের যে তৈরি করে দিচ্ছে গভর্নমেন্ট টিচার আর আমাদের আশ্রমের টিচার সবাই মিলে, তবে এই যে সব দিয়ে শিক্ষক মহাশয়দের অবদান আছে, ছাত্রদের একটা অবদান আছে, ছাত্রদের পড়াশোনা সব দিকে আছে। তো ছাত্রদের পড়াশোনার জন্যই সরকার আমাদের সম্মান দিচ্ছে। এই সমস্ত সম্মান বা অ্যাওয়ার্ড যে আমরা পেয়েছি, এটা ছাত্র শিক্ষক মহাশয়দের জন্য। মহারাজ, আমরা শেষের পথে চলে এসেছি। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে সবাই চায় অভিভাবকরা আমার ছেলেটা মানুষ হোক, ভালো প্রতিষ্ঠিত হোক। তো যারা আগামী দিনে এই রহরা রামকৃষ্ণ মিশনে ছেলেমেয়েদেরকে চাইবে যে কোনো কারণে হলেও একটু ভর্তি করায়, তো আপনাদের এই প্রসিডিওরটা কোন সময় যদি একটু কাইন্ডলি বলেন। আমাদের এখানে অ্যাডমিশান হয়, একবার 5-এ অ্যাডমিশান হয়, তার আগে 1-এ অ্যাডমিশান হয়, আর 5-এ অ্যাডমিশান ডে স্কলার এবং হস্টেল স্কলার্স দুটি ক্যাটাগরির ছাত্র অ্যাডমিশান হয়, আর একবার হয় ক্লাস 11। এই 3বার অ্যাডমিশান হওয়া যায়। তো 1-এ আমাদের হস্টেল নেই, ইংলিশ মিডিয়াম নেই, শুধু বাংলা মিডিয়াম, বাইরের থেকে ছাত্ররা এসে ভর্তি হয়। আর ক্লাস 5-এ বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম দুটোই আছে। বাংলা মিডিয়ামের জন্য হস্টেল আছে, ইংলিশ মিডিয়ামের জন্য হস্টেল নেই। আর 11-এ মাধ্যমিকের পর। আর এই যে 1 আর 5, এই যে দুটি ভর্তি, আমরা প্রায় দুর্গাপূজার আগে নোটিশটা দেওয়া হয়। আর দুর্গাপূজার আগে হয়তো আমরা 10 দিন 15 দিন ফর্ম জমা নেওয়া হয়, ওয়েবসাইটে সব দেওয়া থাকে, ফর্ম নোটিশ দেওয়া থাকে। আর দুর্গাপূজার পরে আরও হয়তো 7 দিন আমরা ফর্ম জমা নিই। তারপর পরীক্ষাটা হয়, ওই ডিসেম্বর মাসের ফার্স্টে পরীক্ষা হয়, অ্যাডমিশান টেস্ট, তারপর ওরেল টেস্ট, তারপরে তাদেরকে ভর্তি নেওয়া হয়। আমরা তারপরে আমাদের অরফেন ছেলে আছে, আমাদের কিছু সিট রাখতে হয় অরফেন ছেলেদের জন্য, কেন সরকার যে কোনো সময় ওরা ছাত্র পাঠায়, আমাদেরকে নিতে হয়। তো আমরা 5 যদি আমি বলি, আমাদের 5-এ 7টা সেকশান আছে, 6টা বাংলা মিডিয়াম, আর একটা ইংলিশ মিডিয়াম। একটা সেকশানে 45 থেকে 48 জন ছাত্র করে আছে। দুটি স্কুল 5 হাই স্কুলেও আছে, জুনিয়র হাই স্কুলেও আছে। হাই স্কুলে 3টে সেকশন, জুনিয়র হাই স্কুলে 4টে সেকশন।
আর ওই জুনিয়র হাই স্কুল 8 পাস করলে অটোমেটিকভাবে হাই স্কুলে এইখানেই চলে আসে। তখন 9-এ এসে ওরা ডবল হয়ে যায়, 7টা করে সেকশন হয়ে যায়, তার মাধ্যমিক দেয়। এবারে মাধ্যমিক দেবে 240 জন ছাত্র মাধ্যমিক দেবে, পরের বছর ওইটা হবে 245 জন ছাত্র। এমনই আমাদের সংখ্যা মাধ্যমিক পরীক্ষা দেয়। মহারাজ ওয়েবসাইটটা যদি একটু বলেন। আমাদের ওয়েবসাইট rkmissionrohara.org, এটাই আমাদের ওয়েবসাইট। লাস্ট প্রশ্ন মহারাজ, সমাজের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি সমাজের উদ্দেশ্যে এটাই বলবো যে সমাজ তো মানুষদের নিয়ে। আমি আমার ছাত্রদের যে কথাটা বলি যে আমি লক্ষ লক্ষ ছাত্র আমি পাইনি, আমি হয়তো কয়েকশো ছাত্র পেয়েছি। আমি যদি এদের মধ্যে যদি সমাজ উন্নত করার জন্য ভাবটা যদি আমি ওদের দিতে পারি, ওরাই সমাজ থেকে ফেটে পড়বে। আমি এই কথাগুলো বলি ওদেরকে, আমি তোরা আমাদের এইগুলো শিখে নে, তোরাই এবার সমাজে হাজার হাজার মানুষকে তোরা শিক্ষা দিবি। সমাজকে আমরা পারিনি, আমরা দিতে পারছি না। তবে আমি বলবো ছাত্রদের, বিশেষ করে বলবো, তোমরা যেখানেই পড়ো না কেন, যে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে কী করলো আমরা দোষটা দেখব না। দোষ সবার আছে। স্বামীজি বলছেন, ও যদি দোষ আমরা ধরতে চাই শুধু সেটাই নিয়ে আমাদের আলোচনা করতে দরকার নেই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সমাজকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি কীভাবে, এটাই তুমি চেষ্টা করো। আর কিছু তোমার সাধ্যমতো তুমি করো। ছাত্ররা যেখানেই পড়ুক না কেন, যে বা তারা যে পেশায় থাকুক না কেন, যেন তারা যেন একটু নিজের গ্রামের জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য একটু ভাবে, তাহলেই দেখবে হবে। অনেকে কিন্তু এটা করছে, আমি এটা জানি। তারা যেখানেই চাকরি করুক না কেন, বাড়িতে আসলেই তারা কিছু সামাজিক কিছু কাজকর্ম তারা করছে, তারা যেন করে, এটাই আমি চাইছি। যে সমাজের মানুষের এখন যেভাবে সমাজ যেভাবে একটা এদিক ওদিক একটা সমাজে একটা যেন একটা চলছে, যেন একটা উচ্ছৃঙ্খলতার একটা চলছে, বাতাবরণ ছড়িয়ে পড়ছে। আমি চাইব যে বর্তমান যে প্রজন্ম, তারা যেন এসে তাদের যে পথে এগিয়ে যাওয়ার কথা, সেই পথটা ধরে রাখতে পারে। আর বাবা মার কথা শুনলেই হবে। বাবা মা চেষ্টা করে তার ছেলেকে সঠিক পথে নিয়ে যাওয়ার। অনেক বাবা মা চেষ্টা করেন যে আমি যেটা পাইনি আমার ছাত্র যেন সেটা আমার ছেলে সেটা করতে পারে। বা আমরাও টিচাররা, আমি বিশেষ করে চাই, আমি অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু হব, তো সব তো হওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। তাই আমার ছাত্ররা যখন একটা বড় জায়গায় যায়, তখন আমি খুব আনন্দ পাই। এইভাবে আমরা চেষ্টা করি, যাতে ছাত্রদেরও উচিত বড়দের প্রত্যাশা পূরণ করা। আপনারা এতক্ষণ শুনলেন এই স্কুলের যিনি প্রধান শিক্ষক মহাশয় মহারাজ। আপনারা তার মুখ দিয়ে এমন কিছু তথ্য পেলাম, আমার মনে হয় একটা আদর্শবান ছাত্র হিসাবে এর চাইতে আর ভালো কিছু হতে পারে না। তাই এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন আপডেট দিয়ে থাকে। আর আজকের এই অনুষ্ঠানটা তখনই সম্পন্ন হবে আমরা একটা কবিতার মাধ্যম দিয়ে। সে কবিতাটা হচ্ছে, ধৈর্য ধরো কিছুকাল হেবি হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ আরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হেবি হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হেবি হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে, কর্মনষ্ট নাই হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মোলিত শক্তি অস্তমিত, কটি দেশ হতে তব জনমেবে উত্তর পুরুষ, ধৈর্য ধরো কিছুকাল
হেবির হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তারাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাইও না কারো পারে, ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। আপনাদের এই কবিতাটা দিয়ে আজকের আমাদের এই রহরা রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। এসটিভি বাংলা এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে নতুন কিছু সমাজ গড়ার জন্যে প্রতি মুহূর্তে এগিয়ে আসছে এবং এগিয়ে থাকবে। তাই আপনাদের কাছে যদি কোনো ভালো খবর থাকে, আপনারা যদি চান সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে, এসটিভি বাংলাকে জানাবেন। এসটিভি বাংলা পৌঁছে যাবে আপনাদেরই কাছে। তাই সবাই ভালো থাকুন, নতুন বছর ভালোভাবে কাটুক, সুস্থ থাকুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।